ছাত্রলীগ কেন আসলে এত বেপরোয়া হয়ে গেছে। 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবাসিক হলে অবস্থান করেছি। বিরোধী দলের উপরে, বিশেষ করে আমি দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের উপরে অনেকবারই ছাত্রলীগ আক্রমণ করেছে এবং ছাত্র দলের কোনো নেতাকর্মীরা তারা ক্যাম্পাসে অনেকেই তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে নাই, ক্যাম্পাসে তারা আসলে প্রবেশই করতে পারে নাই। এবং এই বিষয়গুলোতে ছাত্রলীগ যে তাদের ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনের যে নেতাকর্মীরা তারা যে তাদের ক্যাম্পাসে অবস্থান করতে পারে নাই, বা ছাত্রলীগকে যে এর পিছনে যারা ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা আওয়ামীপন্থী, তারা কিন্তু ইন্ধন যোগাইছে। এবং বৈধ ছাত্র যারা ছিল অন্যান্য ছাত্র সংগঠনে তারা কিন্তু এই ক্যাম্পাসগুলোরই কিন্তু ছাত্র ছিল, কিন্তু তাদেরকে তাদের শিক্ষা কার্যক্রম ভালোভাবে চালিয়ে যাওয়ার জন্য, শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য কিন্তু যারা দায়িত্ব ছিল প্রশাসনিকভাবে তারা কিন্তু কোনো হেল্প করে নাই। উল্টো ছাত্রলীগকে তারা কিন্তু আসলে লেলিয়ে দিয়েছে। সো এই জায়গা থেকে কিন্তু এই জন্য আজকে বিপ্লবের পরবর্তী সময়গুলোতে শুধু বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ না এবং যারা আওয়ামীপন্থী শিক্ষক ছিল তাদেরকে নিয়েও কিন্তু ছাত্ররা, বিরোধী রাজনৈতিক দলগুলো এবং সাধারণ ছাত্ররা কিন্তু কথা বলা শুরু করেছে যে তাদের বিচার হওয়া উচিত, কেন তারা আসলে ছাত্রলীগ কীভাবে কেন তারা ইন্ধন জুগিয়েছে। সো এই জিনিসটা যদি গবেষণার মাধ্যমে গবেষণাধর্মী যে প্রবন্ধটা উপস্থাপন করা হয়েছে, তারপরও আমরা যদি এই বিষয়গুলো আরও ভালোভাবে উপলব্ধি করি, ছাত্রলীগ কেন আসলে এত বেপরোয়া হয়ে গেছে। সো যে বিগত 15 বছর যাবৎ বাংলাদেশে আসলে বারবার যেটা হইতো আর কি, প্রতি 5 টার্ম পর বিভিন্ন সময় যে সরকার চেঞ্জ হইতো, তো এই কারণেই হলগুলোতে দেখা যেত যারা ছাত্রলীগ বা বিভিন্ন ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে যারা যুক্ত থাকতো তারা কিন্তু এত বেশি বেপরোয়া হওয়ার সুযোগ ছিল না সে পূর্বের আমলগুলোতে। কিন্তু যেহেতু এই সময়ে 15 থেকে 16 বছর একই দল ক্ষমতায় ছিল, জোর করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে। সো এই কারণেই তারা কিন্তু দীর্ঘ সময় ক্ষমতা থাকার কারণে এবং তাদের যে অপকর্মগুলো ছিল এই অপকর্মগুলোর বিচার না হওয়ার কারণেই কিন্তু তারা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। সো এই জিনিসগুলা, আর বিশেষ করে যে ধরনের মানুষগুলা যারা আসলে বিভিন্ন সুবিধা আদায় করার জন্য যারা সুবিধাপন্থী লোক ছিল, তারাও আসলে তখন ছাত্রলীগের সাথে সেই ছাত্ররা অথবা সেই শিক্ষক কর্মকর্তারা কিন্তু আওয়ামী লীগের সাথে তারা এসে তাদের সুবিধাগুলো আদায় করার জন্য কিন্তু বিরোধী মতের উপর কিন্তু তারা তাদের উপর নির্যাতন করেছে। সো এবং এই বিষয়টা শুধুমাত্র যে বিরোধী মতকে যে দমন, এটা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এটা বেশি পরিমাণে দেখা গেছে এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও এটা, যেহেতু আমি একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদিও রাজনৈতিক এত ছাই ঝামেলা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে নাই, তারপরও যারা হচ্ছে মালিক পক্ষের সাথে যে সকল শিক্ষকদের একটু ভালো সম্পর্ক ছিল তারা বিভিন্নভাবে ছাত্রদেরকে হয়রানি করেছে। শুধুমাত্র আন্দোলন না, এর আগেও কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু বিভিন্ন আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছে। সো যখনই তারা তাদের আন্দোলনগুলোকে, ওই সাধারণ ছাত্রদের কথাগুলোকে যখন থ্রেট মনে করেছে, তখন ছাত্রদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে। সো এবং আপনারা জানেন কি না আমি জানি না এই ব্যাপারগুলা, বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা বিভিন্ন শিক্ষকের অপকর্মগুলা ফেসবুক মাধ্যমে হোক চলে আসছে। সো আমি যেহেতু এর আগেও আরও 2-1টা প্রাইভেট ইউনিভার্সিটি চাকরি করেছি, আমি 2021-এ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি IUBতে ছিলাম 1 বছর। সো ওই ইউনিভার্সিটি সম্পর্কে আমি জানি। ওই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক কর্মকর্তা যারা ছাত্রদের উপরে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করেছে, বা সেটা ক্লাসরুমে হোক, হয়তো বা ছাত্ররা কথা বলতে পারে না, কারণ সেই শিক্ষকরা, সেই কর্মকর্তারা তারা ছিল তাদের মালিক পক্ষের কাছে ফেভারিট ছিল সে কারণে। সো এরপরে কিন্তু বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আমি অলরেডি 2-3টা জানি, BUBTতে, IUBATতে আরও কয়েকটা আছে। সো এগুলোতে হচ্ছে ছাত্রদের মোটামুটি ওই শিক্ষকদের বিরুদ্ধে, ওই কর্মকর্তাদের বিরুদ্ধে তারা বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন জায়গায় চলে আসছে। এবং আপনারা যদি খোঁজখবর নেন দেখবেন এই ইউনিভার্সিটিগুলোতে কয়েকজন শিক্ষক কর্মকর্তাদের তারা তদন্তের মাধ্যমে কিন্তু চাকরি চলে গেছে। সো আমি যেহেতু এদের সাথে কানেক্টেড, সো আমি এটা জানি।